ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভূত ফ্যামিলি সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহজাহান এবং আছে আমাদের আজকের অতিথিরা। আর সেই সঙ্গে সবাইকে ভালোবাসা দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হলো bhutfm888@gmail.com, যের স্পেলিংটা হচ্ছে BHOOTFM888@gmail.com, যেটার স্পেলিংটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক যেটা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি কোনো কথা বাড়াবো না, আমি জাস্ট এখন চলে যাবো সরাসরি অতিথির কাছে। তার আগে একটা কথা, সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি চলে যাবো প্রথম অতিথির কাছে, শুনবো তার ঘটনা, নাম দেন ঘটনা। আসসালামু আলাইকুম, আমার নাম রবিন, আমি রাজশাহী থেকে আসছি। তো কথা না বাড়িয়ে আমার ঘটনায় চলে যাচ্ছি। আসলে ঘটনাটি আমার সাথে ঘটেনি, আমার বাবার সাথে ঘটছে, তো আমি সেটাই শেয়ার করছি। আমাদের এলাকায় এই ঘটনাটি আসলে আপনাদের 15 থেকে 20 দিন আগে ঘটে গেছে। আমাদের এলাকায় মানে 15 থেকে 20 দিন আগে একটা মানুষ মারা গেছিল। মানুষটার বাড়ি আমাদের বাড়ি থেকে মানে স্বল্প দূরত্বেই, হ্যাঁ। তো মারা গেছে, তাকে দাফন কাফন করছে। দাফন কাফন করার পরে মাটি দিয়ে আসছে, মাটি দেওয়া শেষ। তারপরে 2-1 দিন যাওয়ার পরেই মাটি কোথায় দিয়েছিল? মাটি আমাদের মানে এলাকার একটু মানে বাড়ির পাশেই, আর সেটা কি পাশাপাশি মরেছে নাকি আত্মহত্যা? নর্মালি বুড়া মানুষ, অনেক বয়স। তারপরে তাকে মাটি দেওয়া আসে, দাফন টাফন করার পরে 2-3 দিন পরে মানে আমার বাবা মানে আমাদের যে টয়লেটটা আছে না, টয়লেট বাথরুমটা আমার বাড়ি থেকে একটু মানে একটু দূরে, একটু গ্রামের চলাফেরা, তো একটু দূরত্বে আর কি। তো আমার আব্বা মানে বাথরুমে একদিন গেছে, যা রাত প্রায় 10টা 10:30 এরকম। তো যাওয়ার পরে বাথরুম সারছে, বাথরুম শেষ করে ফেরার পথে দেখছে যে মানুষটি মারা গেছিল আমাদের এলাকায়, ওই মানুষটি মানে সাদা কাফন, মানে সাদা পুরো শরীরে সাদা কাপড় পরে সে আমার মানে বাবার সামনে হাজির হয়ে আমার বাবাকে বলছে যে তুই এত রাত ভর বাইরে ঘোরাফেরা করিস, তোর কি ভয় লাগে না? তো তখন আমার বাবা সেটা শুনে মানে একটু ভয় করেও মানে সেখানে ভয় না করে তার কাছে বলছে, আমার ভয় লাগে না, তো তুই এত রাত্রে এখানে ঘোরাঘুরি করিস, তোর ভয় লাগে না? মানে আমার বাবা একটু সাহস দেখাইছে, ওই জায়গাতে সাহস দেখাইছে। তো তারপরে সেদিন চলে গেল। যাওয়ার পরে আবার মানে 2 দিন পরে আমার বাবার সাথে মানে একই ঘটনা ঘটছে। ঘটার পরে আমাদের বাবা আমাকে তখন সবাইকে ডেকে বলল যে আমার সাথে এরকম ঘটনা ঘটছে, আমি এরকম মানে একা তোরা বাথরুমের দিকে না গিয়ে যখন যাবি তখন আমাদেরকে ডেকে কিংবা লাইট টাইট নিয়ে বাথরুমের দিকে যাবি। তো এটাই ছিল আমার ঘটনা ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনার ঘটনার জন্য। তো যেমনটা শুনছিলেন আর কি, আর আমি এখন বরাবরের মতোই প্রতিদিন যে ইমেল পড়ি, তো আমি এখন একটা ইমেল পড়বো। তো যেহেতু আমার আগেই বলেছিলাম গত সপ্তাহে যে আমার একটু চোখের প্রবলেম ল্যাপটপে দেখতে, তাই আমি একটা প্রিন্ট আউট করে নিয়ে আসছি। তো আমি একটা আসলে ইমেল পড়বো। ইমেলটা পাঠিয়েছেন তিনি যেভাবে লিখছেন আমি সেভাবে আর কি পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম আলমগীর হোসেন, আমি একটা সরকারি চাকরি করি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি যখন ফর্মের ডিউটি করি তখন রাত্রি 12টায় অফিস ছুটি হয়। তো আমি সেই রাতেই বাসায় আসতে থাকি। সেই রাতটি ছিল চাঁদনি রাত। আমাদের তেঁতুলতলা নামক একটা বাজার আছে, সেটা তখন ছিল খুবই ভয়ঙ্কর জায়গা। এই গাছেতে নিচ দিয়ে যেতে অনেক লোকই ভয় পেত। আমি সেই দিন ডিউটি সেরে আসছি, বাসায় যাব। তো রাস্তায় দেখি মানে আস্তে আস্তে তেঁতুল গাছের গোড়ায় দেখি শুধু আল্লাহু জিকির হচ্ছে। একজন বাবাজি সাদা পাঞ্জাবি পোশাক পরে হাতে তসবিহ তেলাওয়াত করছেন। আমি এসে প্রথমে সালাম দিলাম,
তিনি উত্তর নিলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন কোথায় থেকে আসছেন। আমি বললাম ডিউটি শেষ করে আসছি। বাসা কোথায় আমাকে জিজ্ঞেস করলে আমি বলি এই তো সামনে। আমাকে তখন বলল ঠিক আছে যান। তখন আমি সামনে হেঁটে গেলাম। বাসায় এসে আমার আম্মুকে বিস্তারিত বললাম। আম্মু যখন আমাকে বলল তখন আম্মু আমাকে বলল যাক ওইসব কথা কাউকে বলো না, ওইটা কোনো মানে বাবাজি ছিল না, অন্য কিছু একটা ছিল। তো এই ছিল আমার আর কি এই সেই দিনের ঘটনা। আর তেঁতুলতলার বাজারে সেই দেখা ঘটনাটি আজও আমার জীবনে চির অম্লান হয়ে আছে। আর আরেক দিনের ঘটনা, রাত্রি 12টা থেকে সকাল 8টা পর্যন্ত যখন আমার ডিউটি, সেদিন টিপটিপ বৃষ্টি হচ্ছে, অন্ধকার রাত্রি। আমার পার্টনার মাঠে গেছে পানির পাম্প দেখতে। তখন রাত্রি 9:45। আমি শুয়ে থেকে দেখি আমার সামনে একটা নারকেল গাছ, সেখানে আমাদের অনেক বিদ্যুতের তার জড়ানো আছে। হঠাৎ করে দেখি চরচর করে আগুন ধরে যায়, আবার নেমে যায়, আবার ধরে যায়, এভাবেই প্রায় আধা ঘন্টা আগুন জ্বলে আর নেভে। আমি তো একা ভয়ে শিউরে গেছি। সামনের দিকে যেতে মন চায়, যদি গাছে আগুন ধরে যায় বা কারেন্ট লিক হয়ে যায় তাহলে তো আমার পাম্প পুড়ে যাবে, কিন্তু আমি যেতে সাহস পাই না। অবশেষে এমনি হতে হতে যখন ফজরের আজান হলো, কি আশ্চর্য, আমি গিয়ে দেখলাম যে রাত্রে নারকেলের গাছ পুড়ে ছাই হয়ে গেল, তারপরে সকালে গিয়ে দেখি সব কিছুই ঠিক আছে, কোনো কিছুই পড়ে নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার পার্টনার আসলো, তার কাছে আমি বিস্তারিত জানালাম। ও তখন আমাকে বলল ভালো করেছো, তুমি যদি ওখানে যেতে হয়তো কোনো বিপদ হতো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার লাইফে এমন ভয়ঙ্কর দৃশ্য আমি কখনো দেখিনি, যা আজও আমার স্মৃতিতে রয়ে গেছে। তো এই ছিল আমার ঘটনা। তো যদি সময় পাই আরো ঘটনা আছে পাঠাবো। তো ধন্যবাদ আপনার ইমেলের ঘটনার জন্য। তো আমি আবারও ফিরে আসবো ছোট্ট একটা ইন্ট্রোর পর নতুন অতিথি নিয়ে। ওয়েলকাম ব্যাক ভূতে ভেমে, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারে আমি আরও নতুন অতিথি নিয়ে এসেছি। এখন আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, শুনবো তার ঘটনা। জাস্ট নাম দেন ঘটনা। আসসালামু আলাইকুম, আমি নাইম বলছি রাজশাহী থেকে, রাজশাহী বানেশ্বর একটু ভিতরে। আজকে আমি যে ঘটনাটা বলবো এটা আমার পরিবারের সাথে হয়েছে। আমার পিতা বললে হয়। তো এই ঘটনাটা প্রায় 6 থেকে 6.5 বছর আগে। আর আমার চাচি, আমার মানে বাবার যে বড় ভাই, তার স্ত্রী মারা যায় হঠাৎ করে। তো তাকে ইসলামিক দৃষ্টিতে যেভাবে দাফন কাফন করে ঠিক সেভাবে দাফন কাফন করা হয়েছিল। তো আমরা যখন মাটি দিতে গোরস্থানে গেছি, ঠিক সেই সময় পাশে একটা তাল গাছ ছিল গোরস্থানের পাশে। তো ওই তাল গাছ মানে সব তালগুলো ছোট ছোট, কোনো বড় তাল নেই, কিন্তু হঠাৎ করে একটা তাল পড়ার মতো শব্দ হয়। আর এটা কম বেশি অনেকে শুনছে, এমনকি আমিও শুনছি যে একটা শব্দ হয়েছে, কিন্তু ওইটা যে তাল পড়ছে এটা মানে আমার বাবা ছাড়া দ্বিতীয় কেউ মানে বুঝতে পারিনি যে এটা তাল, কিন্তু একই কথা বলছে এটা তাল পড়ছে, তালটা আমি নিব। এই বলে সে সামনের দিকে আগায় গেছে। এদিকে মাটি দেওয়া শেষ, মাঝখানে মোনাজাতটা শুধু বাকি ছিল। আর ইমাম সাহেব এমনকি যারা ছিল এরা সব ওইদিকে গোড়ের কাজ করছিল। আর এগুলো তালটা নিতে গেছে, এমনকি তালটা নিয়ে আসছে ওই গাছ থেকে। যখন তালটা নিয়ে আসলো, ওই তালটা পাকা। আর গাছে দিকে তাকায় সবাই দেখছে যে গাছের তাল পাকা তো দূরে থাক, ভালো করে চোখটা হয় না, তালের যে চোখগুলো হয় চোখটা এখন পর্যন্ত হয়নি। সবাই মানা করলো যে এগুলো নিতে হয় না, কিন্তু মানে আমার পিতা এটা মানেনি। আর একই কথা যে আমি নিব, এটা যা হবে পরে দেখা যাবে। এগুলো সে তার জেদটা বজায় রাখে। আর সে তালটা নিয়ে আসার পরে বাসায় নিয়ে আসে বলে যে আমি এটা দিয়ে পিঠা বানাই খাবো। এগুলো সবাই পিঠা বানাইতে বলে। আর সেই সময় তাল সচরাচর পাকে না, বাজারে কিনতে পাওয়া যায় না, কিন্তু একটাই তাল শুধু পেকে ছিল। তো তালটা নিয়ে আসলো, এনে আমার মাকে দিয়ে বললো যে পিঠা বানাই দিতে। পরে বললো যে ঠিক আছে দিব। এই বলে তালটা সরাই ফেলে। আর সেদিন রাত্রে আমার যে চাচি ছিল,
না পিঠা বানাই নাই, কিন্তু ওটা সরাই ফেলছিল, আচ্ছা। মানে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিল ঠিক আছে বানাই দেবো রাত্রে, হুম। এই কথা বলছিল। আর ঠিক সেদিন রাত্রে আমার যে চাচিটা মারা গেছে, ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চাটা সেই সময় বুকে দুধ ছাড়ে নাই, দুধ খাচ্ছিল, তো অনেক ছোটোতে মারা গেছে। এখন রাত্রে ভোর মানে কখনো এই সমস্যা হয় না। আর আমার বাবা সবসময় এই জিন যাতে এগুলো নিয়ে খুব হাসাহাসি করতো, বিশ্বাস করতো না কারো যদি কখনো হয়তো, এটা সবসময় মনে ভাবতো যে হ্যাঁ এটা হয়তো নাটকেও কিছু, এটা বাস্তবে কিছুই না। এটা সবসময় মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করতো। তো সেদিন রাত্রে হঠাৎ করে দেখি মানে কিছু অস্বাভাবিক আচরণ করছিল, যেটা আমরা কখনো ভাবিনি বা কল্পনা করিনি যে এমন হবে। আচ্ছা। তো কয় যে আমার মেয়েকে এনে দে, আমার মেয়ে এখন কলা খাচ্ছে, ওকে কলা খাওয়ালো কি কারণে, ও ছোটো বাচ্চা বুকের দুধ ছাড়ে না, ওকে কলা দিয়েছে কি কারণে। এটা আপনার বাবু? হ্যাঁ মানে হ্যাঁ ওটা আমাদের ঘুমের ঝুঁকে এটা বলছে, কিন্তু আমরা শুয়ে আছি কিন্তু শুনছি যে এরকম এরকম কথাবার্তা বলছে। আর মানুষ মারা গেছে এটা সবাই তখন পরিবারে অনেক লোকজন ছিল, তো এটা যে যেখানে পারছে, কেউ বাইরে ঘুমাইছে, কেউ ঘরের ভিতর মানে ঢালাভাবে ঘুমাইছিল। এখন পরবর্তীতে অনেকেই ছিল, তো হঠাৎ করে দেখছে এইভাবে অস্বাভাবিক কিছু কথাবার্তা বলছিল। একটু স্লো বলেন, কত ভাড়া তো সেই সময় আমার মা জিজ্ঞেস করলো যে কী হয়েছে। আর আমাদের বাসায় সেই সময় একটা মানে মামা ছিল, মামা মানে নানার কথা আমার নাকি বিয়ে করছিল, তো তো বাসা থেকে বাইরে করে দিয়েছিল। তো যাই হোক মামা আমাদের এখানে থাকতো। এখন বিয়ের এখানে এসে বিয়ে করার পর মামা এখন আমাদের সাথে পারিবারিকভাবে থাকে। ঠিক সেই সময় মামা আমাদের সাথে শুয়েছিল, দিয়ে বলে যে আমার মেয়েকে বাঁচা, তোরা আমার মেয়েকে যেভাবে হ্যাঁ আমার মেয়েকে যেভাবে তোরা বাঁচা বা তোদের কাছে এনে রাখ। এরকম কথাবার্তা এক কথা দুই কথা বলতে তখন জিজ্ঞাসা হলো যে আপনি কে বা এরকম কথাবার্তা বলছেন কী কারণে। তো আমি আমার বাবার শরীরে হাত দিলাম, তখন আমাকে মানে ধাক্কা দেয় যে তুই একটা মহিলা শরীরে হাত দিচ্ছিস কী কারণে। আচ্ছা। তখন মানে নিজের কাছে অবাক লাগছে যে কি বলছে, মানে এটা আমাদের কোনো কল্পনা হয়নি যে এরকম কোনো কিছু হবে। তো জিজ্ঞাসা করলাম যে কি আপনি, তখন পরিচয় দিল যে আজকে মাটি দিতে পারিস না আর আমাকে ভুলে গেছিস, আচ্ছা। এভাবে বললো। বলার পরে তখন বললাম যে কী হয়েছে বলেন। কয় যে আমার মেয়েকে কলা খাচ্ছে কী কারণে, বাচ্চা ওর বুকে সমস্যা হবে সেই বললো। বলার পরে শেষে আমি আমার বাবার ফোন থেকে আমার চাচার কাছে ফোন দিলাম, মানে আমার চাচার বাসা একটু দূরে, ফোন দিলাম দিয়ে বললাম যে কী হয়েছে কী করেন। পরে বলছে এই তো বসে আছি। তো মানে মারা গেলে একটা শোক পালন এটা তো সবাই করে, তো ঘুমায়নি, সবাই বসে আছে ওদের এখানে। আর আমার এখানে আমাদের বাসাটা একটু আলাদা, এখানে আমরা এসে ঘুমাই গেছিলাম। তো পরবর্তীতে আমি বললাম যে মানে আমার চাচা তো মানে কথা জিজ্ঞেস করলাম যে ও কী করছে, ঘুমাচ্ছে না কান্নাকাটি হচ্ছে, তো কলা খাচ্ছে ওরে। দিয়ে তখন আমরা শিওর হলাম যে হ্যাঁ অরিজিনালি আসছে। দিয়ে পরে জিজ্ঞাসা হলো, বললো যে এখন আমি আমার মেয়েকে দেখবো, ওরে ডাক বা আমাকে নিয়ে চল। তখন আমি একটা জিনিস ভেবে দেখলাম যে ওর শরীরেও হাত দিতে ইচ্ছে না, তো ওকে নিয়ে যাওয়ার থেকে ডাকাটাই ভালো হবে। দিয়ে পরবর্তীতে আমার যত চাচা আছে বা চাচিগুলো আছে সবাইকে ডাকলাম, ওরা আসলে বাচ্চাটাকে নিয়ে আসলো, নিয়ে এসে সামনে দেখলো, দেখার পর কান্নাকাটি করছিল, করে সেদিনকার মতো বিদায় নিয়ে চলে গেল। তো তারপরে মাঝে মধ্যেই দেখি মানে শরীরে ভর করে হয় খোঁজ পাওয়া যায় না, রাত্রে শুয়ে থাকলে দেখি পাশে থেকে নাই। অনেকদিন এরকম করছি, চেষ্টা করছি যে দুই সাইডে দুজন শুয়েছিলাম, মাঝখানে আমার বাবা শুয়েছিল, কিন্তু তারপরও দেখি যে নাই। একদিন আমরা এটা নিজেরা দেখার জন্য শুয়েছিলাম, তো আমরা দুই সাইডে শুই, তো এটা মানে ওভারটেক করে পার হবে, এটা পার হইতে গেলে মানে আমরা একটু হলেও বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের উপর দিয়ে পার হয়েছে। তো ঠিক সেই সময় দেখি, তাকায় দেখি, মানে সেদিন ঘুমাই নাই কী কারণে যেন, এখন এটা
আসছিল না? না, ঘুম আসছিল না, কিন্তু এখন কি কারণে আসছিল না এটা হয়তো বা সেদিন ঘুম না আসার কারণ যে এই জিনিসটা দেখবো তাই। তো হঠাৎ করে তাকাই দেখি যে আমার পিতা বিছানা থেকে একটু উঁচা শুয়ে আছে, কিন্তু একটু উঁচা ভাবে। তো এখন এটা দেখে মানে মাথা ঘুরে গেছে যে কি ব্যাপার, কোথায় বিছানা আর কোথায় শরীর, আচ্ছা। মানে বিছানা থেকে শরীরটা একটু উঁচা হয়ে আছে। দিয়ে পরে দেখলাম, দেখার পরেও না দেখা একটু চোখ বন্ধ করে তাকাই দেখে আবার বিছানার জায়গায় বিছানায় মানে আবার ওইভাবে শুয়ে আছে। তো সেদিনও কিছু হলো না। পরবর্তীতে সকালে মামাকে জিজ্ঞাসা করলাম, আমি আর আমার মামা আর আমার বাবা বিছানাতে শুয়েছিলাম। দিয়ে এটা দেখার জন্য মানে পাহারা দেওয়ার জন্য খুব কয়েকটা দিন খুবই ঝামেলা করছিল যে হয়তোবা সে অন্যরকম কথাবার্তা বলে বা আমাদেরকে পরিবারে এক কথায় অশান্তি ধরাই দিয়েছিল কিছুদিন। তো এবার প্রায় অনেক কয়দিনই চলে গেল। আবার মাঝখানে একদিন দেখলাম যেখানে কবর দিয়েছি গোরস্থান আমাদের, তো ওই গোরস্থানে রাত 2:30 থেকে 3টার ভিতরে মানে শুয়ে থাকতে থাকতে নাই। তো আমি আলাদা রুমে ঘুমাইতাম। এখন আমার মা কান্নাকাটি করছে যে এত রাত্রে কোথায় গেল। দিয়ে পরবর্তী সব বাইরে এলাম। বাইরে হওয়ার পর আমার চাচা বা ছোটো চাচা যারা ছিল এদেরকে ফোন দিয়ে ডাকলাম। ডাকার পর প্রথমে গাড়ির কাছে গেলাম, মানে আমার বাবা যেহেতু গাড়ি চালায় তো গাড়ির কাছে গেলাম যে গাড়ি নিয়ে কোথাও গেছে কিনা। এসে দেখি বাজারে এসে দেখি গাড়ির জায়গাতে আছে। আর পরবর্তীতে অটোমেটিক মাথায় কাজ করলো যে যেহেতু এই সমস্যাটা হচ্ছে তো হয়তো গোরস্থানে ওইদিকে যাবে। ঠিক সেই রাত্রে গেলাম সব লাইট নিয়ে গোরস্থানে, যাই দেখছি গোরস্থানের পাশে শুয়েছিল। মানে আপনার চাষিকে যেই হ্যাঁ, যে ওইটার পাশে শুয়ে আছে। তো এসে মানে আমরা যখন কাছে গেছে চোখ বন্ধ ছিল, চোখ বন্ধ করে বলছে যে আমাকে ছেড়ে দে। মানে খুব হাত পা নাড়াচ্ছে, কিন্তু মানে ওর আচরণ দেখে মনে হচ্ছে যে ওকে কেউ ধরে আছে। কারণ জিনগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। তো আমার বাবাকে দেখছি গোরের পাশে শুয়ে থেকে মানে একই কথা যে আমাকে ছেড়ে দে, আমি বাড়িতে যাবো। আচ্ছা। তো এ কথা বললাম, বলার পরে আমরা গেলাম এখানে যে আর মানে যেহেতু বলছিল যে মহিলার গায়ে হাত দিচ্ছিস কেন, প্রথম একদিনের কথা বলছিল, তো এই কারণে আর শরীরে হাত দিইনি। আর আমি জানতাম যে বিশেষ করে যদি কারো শরীরে ভর করে ওদের শরীরে হাত দেওয়া ঠিক না। তো হাত দিই নাই, কিন্তু ডাক দিলাম। ডাক দেওয়ার পরে সাড়া দিল না। 2-3টা ডাক দিলাম, সব লাইট মারছিল চোখে। তো কিছুক্ষণ পরে তাকাইছে। তাকানোর পর বলছে কী হয়েছে কী হয়েছে, মানে এত কিছু যে হয়ে গেছে এটা কিছু জানে না। কয় কী হয়েছে। পরে আমরা বললাম যে আপনি এখানে কি করেন। কয় আমি এই জাতে আসলাম কী করে। তখন আমাদেরকে উল্টা গরম দিচ্ছে যে আমি এখানে আসলাম কী কারণে। দিয়ে পরে যাক ওটা বললাম যে এটা হয়তো ভুল হয়েছে, কোনো সমস্যা, আপনি চলেন। এলে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একদিন আমার রূপ ধরে মানে আমি আমার বাবাকে বাজারে দেখলাম। আমি তার মাঝখানে ঢাকাতে চলে গেছিলাম। ঢাকাতে যাওয়ার পর ছুটিতে আসছি। ছুটিতে আসার পরে বাসা থেকে বাজারে আসছি দুজন একসাথে। আমি আর আমার বাবা একসাথে আসলাম। আসার পর বাজারে নিতে সে সময় একটু গরম ছিল হালকা, তো মশার একটু সমস্যা হতো, মশা জ্বালাতন করতো, এই কারণে কয়েল কিনতে আসছি। কয়েল কিনলাম। কেনার পরে আমি বললাম যে আপনি এখানে দাঁড়ান, আমি কয়েলটা কিনে নিয়ে আসি। আমি কয়েল কিনছি, কিনে পাশে ক্যারাম খেলতো, ভাবছি একটা বোর্ড দেখে যায় খেলাটা, যেহেতু বাজারে আছে সমস্যা নেই। আর আমি জানি যে সমস্যাটা হয় সচরাচর। তো আমি একদম খেলা দেখতে গেছি। তো মানে খেলা দেখছি, দেখে ভাবছি খেলাটা শেষ হলেই আমি যাব। এখন দোকানে গেছি। যাওয়ার পরে মানে যে দোকানে রেখে আসছে ওই দোকানে যাইতেই দোকানদার বলে যে কীভাবে তুমি, আমি যে জিজ্ঞাসা করছি কাকা আব্বা কই। দিয়ে পরে কাকে কেন তুমি ডেকে নিয়ে গেলে যে একটু আগে, মানে ও এই কথা বলছে। বলছে কেন তুমি তো ডেকে নিয়ে গেলে একটু হয়তো গেল। তখন ওকে আর কিছু বললাম না। তখন আমি শেষে বাজারে ছিলাম, আমি আমার মাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে মা এই ব্যাপার, আপনি একটু ওই পাশ দিয়ে বাইর হন। আর চাচা তো ভাই এদেরকে ফোন দিলাম। ফোন দিয়ে সব আমার চিন্তাধারা যে গোড়ে মানে গেলে ওর একটাই টান ছিল এখানে গোর, মানুষের যেমন নেশার পিছনে দৌড়ায়, ও একটাই নেশা ছিল গোরস্থান। পরবর্তীতে আমি
ওই দিক দিয়ে গোরস্থানে যাচ্ছি। আর আমার কিছু ফ্রেন্ড এদেরকে ফোন দিলাম, বললাম যে তোরা একটু ওই দিক দিয়ে নাম দিয়ে 4-5 দিক দিয়ে লোক নামাই দিয়েছে যেন গোরস মানে একদিন মাঝখানে শরীরে হাজির হয়ে বলছিল কি যে কোনোভাবে যেন গড়ে না যাইতারে, যদি গড়ে এখন যাইতারে তাহলে সমস্যা হবে। আচ্ছা, মানে মূলত আমার চাষিটা আসছিল, চাষি তো না আত্মা, তার আত্মা আসছিল যে মানে তার মেয়ের জন্য, হ্যাঁ, কিন্তু ছোট একটা ওই মেয়েটার কারণে মানে ওই সামান্য একটা বিষয়ের জন্য আজকে এই জিনিসটা দিনে দিনে বড় হয়ে গেছে। তো এখন আমরা এদিক দিয়ে লাইট নিয়ে আছি, আর আমাদের গড়ে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে আব্বা হেঁটে যাচ্ছে, আচ্ছা, আমার দিয়ে হেঁটে যাচ্ছে। পরবর্তীতে আমার মাথায় একটাই কাজ করছে যে যেইভাবে গড়ে থাকে নামানো মানে গড়ে যেন পৌঁছাইতে না পারে। তো সেদিন আমি নিজেও জানি যে আমি দৌড়াই গেছি না কীভাবে গেছি, আল্লাহ যেভাবে নিয়ে গেছে, নিয়ে গড়ে পা দেওয়ার আগে মানে গড়ের যে ভিটাটা, এই ভিটার পা দেওয়ার আগেই আমি ওই ভিটার উপরে গেছি। এমনকি মানে সামনে পাটা দিলে গড়ে মানে ভিটার উপর উঠতো, কিন্তু তার আগে আমি ধাক্কা দিয়ে সরাই ফেলছি। আর পরে এখানে সব লোকজন জুটে গেল, যে ওরা শেষে আমাকে কয় তুমি এই যাতে আমি এখানে আসলাম কীভাবে, যদি কোনো মানুষের ছোঁয়া পায় ওরা সরে যায়, এখানে থাকে না। পরে কয় যে আমি এখানে আসলাম কীভাবে, আমি বলছি আমার সাথে আসছিলেন, যদিও এখানে আমাকে বললো দোকানদারটা যে তুমি তো ডেকে নিয়ে গেছো, আমিও বললাম যে আমার সাথে আসছিলেন চলেন, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কী কারণে, তুমি আমার হাত ধরে আসতে আসতে আমাকে হঠাৎ করে ধাক্কা দিলে কী কারণে। পরে যাকে ওইটা মানে সেই সময় তো সেন্স থাকে না, কিন্তু আমার দিক থেকে আমি যেভাবে ম্যানেজ করে মা আবার বললো যে ওই আমি পাঠাইছিলাম একটা দরকার পাঠাইছিলাম, তো ওই নিয়ে আসছিলো, এখন সমস্যা নেই তুমি বাড়িতে চলো, তাহলে নিয়ে আসলো, এখান থেকে নিয়ে আসলো। এখন বাসায় আসলাম, মাসে সেদিন হাজির হয়েছিল রাত্রে। তো এই সমস্যার কোনো ট্রিটমেন্ট করেননি? হ্যাঁ, এটা বলছিলাম, মানে অনেক কবিরাজের কাছে নিয়ে গেছি, কবিরাজের কাছে নিয়ে যাইতে লাগলে তখন আমাদেরকে বলে যে যদি নিয়ে যাস তোদের বড় ধরনের ক্ষতি হবে, আচ্ছা, এরকম অনেক কথা বলছে। তো এখন আমার যে চাষিটা মারা গেছিলো ও নিজে একটা তাবিজ করে দিয়েছিল, আর ও আমাদেরকে বলছিল যে একে অন্য কোথাও নিয়ে যাওয়ার কাজ নাই, কারণ তোরা যেখানে নিয়ে যাবি হয় রাস্তার ভিতরে কোনো দুর্ঘটনা হবে, আর যদি কোনো কবিরাজ নিয়ে আসতে চাস কবিরাজের সমস্যা হতে পারে। তো আমার হিসাবে না নিয়ে যাওয়াই ভালো, আমি চাইনি যে তোদের পরিবারে বা অন্য কারো ক্ষতি হোক। আর যেহেতু সমস্যাটা আমাকে দিয়ে শুরু হয়েছে, আমি যেভাবে হোক এই সমস্যাটা আমি সমাধান করব। তো কিছুদিন সময় ধৈর্য ধর বা সময় দে আমাকে, এবার বললো। বলার পরে আমরা যে বিশ্বাস করলাম, যেহেতু এখানে আমাদের কিছু করার নেই, যদি মানুষে তো না ধরে মারতাম, কিন্তু যাকে চোখে দেখতে পাচ্ছি না তাকে তো কিছু বলা যাচ্ছে না। তো কিছুদিন খুবই এভাবে অশান্তির ভিতরে পার হলো। আর আমরা তাবিজও করলাম, তাবিজ অটোমেটিক দেখা যায় গলে থাকে না, বা আমাদের যে বাড়িটা বন্ধ করছিলাম বাসার চারপাশে তাবিজ পোতা ছিল, তো ওইগুলো রেখেও কাজ হয় না। কিন্তু আমার বাবা বেশ কিছুদিন মানে পরপর 3টা বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছিলো, যেহেতু ড্রাইভার বলছে। হ্যাঁ, বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। আর এমনকি তাবিজটা নষ্ট হয় যদি কোনো মরা লাশ তার আশেপাশ দিয়ে যায়, ঠিক এইভাবে একদিন হঠাৎ করে মেডিকেল থেকে একটা বাচ্চাকে ব্যাগের মানে যে বাজার করার যে ব্যাগ থাকে এই ব্যাগের ভেতর করে ভরে গাড়িতে উঠছিল কি একটা মহিলা, অথবা কোনোভাবে মেডিকেল থেকে বাইরে হতে পারতো না, সেই কারণে চোরাইভাবে ওটা বাইর করছিল, মানে বাজার করা ব্যাগ হিসেবে বাইর করে ওইভাবে গাড়িতে উঠছে। তো আমার বাবা এই দিক দিয়ে আবার খুবই সতর্কতা হয়ে থাকে যে কোনো লাশের ভাড়া বা এগুলো গাড়িতে তুলতে চায় না, কিন্তু ওরা হয়তো ওই জিনিসটা চুরিভাবে বাইর করে গাড়িতে উঠছিল, যে বাজার বলছিল, জিজ্ঞাসা করছিল ব্যাগের ভেতর কি আছে, যেহেতু ব্যাগটা বড় ছিল একটু, তো বলছে যে এটা ব্যাগে আছে বাজার আছে। মেয়ে হসপিটালে ছিল, তো হসপিটাল থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম আর কিছু কাপড় চোপড় নিয়ে এসেছে, এই কথা বলছিলাম। তো ওটা চেক করেনি যে কি আছে কিনা, তো সেদিন লাশটা গাড়িতেই ছিল। আর আমার বাবা কিছুটা অমানুষ মানে ভাবছে যে কিবার গাড়ি টানছি, গাড়ি ভারী ভারী লাগছে, যাচ্ছে না। আর যেহেতু দীর্ঘদিন ধরে গাড়ি চালায় আসছে, সেই ক্ষেত্রে কম বেশি গাড়ির উপর একটু দুঃখ আছে, কিন্তু গাড়ি চালাইতে লাগে দেখে যে অটোমেটিক ব্রেক করলে ব্রেক হয়ে ব্যথা হচ্ছে না, বা চালাচ্ছে একদিকে গাড়ি আরেকদিকে কেটে যাচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট থেকে বিশাল একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, ওরা এসে নিজেরাই বললো যে এই ব্যাপার।
আজকে অ্যাক্সিডেন্ট করতে লাগছিল, কিন্তু আমাদের কারণে বেঁচে গেছে। যদিও আমরা সমস্যা করছি, কিন্তু আমাদের কারণে বেঁচে গেছে। আর তাবিজটা নষ্ট হয়ে গেছে, ওই তাবিজ দেওয়ার দরকার নেই। আচ্ছা। তো ওই তাবিজটা বাদ দিয়ে দিলাম। তার কিছুদিন পরে শীতের সময়, মানে এই সময়টাই মানুষ পেঁয়াজ লাগায়। তো পেঁয়াজের চারা আমার সম্পর্কে একটা মানে এলাকার যে চাচাগুলো থাকে, তো ওদের জমিতে পেঁয়াজ লাগানোর মানুষ হয়েছিল। তো এখন ওদের মানে ওটা কন্ট্রাক্টে দিয়েছিল যে এত টাকা কন্ট্রাক্ট, তোরা পেঁয়াজগুলো লাগাইতে চারাগুলা। এখন চারা তোলা ছিল কম, শেষে আমাদেরকে কয়েকজনকে নিয়ে গেছিলো চারা তোলার জন্য। তো মানে যেখানে গোরস্থানের ঠিক পাশে। আচ্ছা। তো আমি ঢাকা থেকে নতুন আসছি ছুটিতে। এখন এসে বলছে এখানে তো না করা যায় না। অনেক সময় এলাকায় আসলে এরকম শখের বসে অনেক কিছু করতে মন চায়। তো ঢাকা মাত্র গেলাম, আমি ওইখানে গেছি, আমার বড় চাচি গেছে, তারপরে আমার পাড়াপাশে বাসার আশেপাশে আর অনেকেই গেছে ওইখানে। মানে ওদের কথা যেভাবে ওদের যেন চারা শর্ট না পড়ে সেভাবে তোলা লাগবে। ওইখানে গেছি, ঠিক কিছুক্ষণ পরে দেখছি আমার বাবা ওই জমিতে হাজির। ঠিক কিছুক্ষণ পরে আমি পরে বললাম যে আপনি এখানে কি করেন, যদিও সমস্যা, আপনি এখানে কি করেন? পরে বলছে এমনিতে আসছি। তো ওইখানে একটা গাছ, কবরের পাশে একটা গাছ আছে, সরা গাছ নামে পরিচিত, সবাই জানে বা চিনি। তো ওই গাছটাই আমার ওই যে চাষিটা, ওই চাষির ছাড়া কেউ হাত দিতে পারে না, কারণ গাছটা লাগাইছিল তার বাবা। তো সেই প্রেক্ষাপটে মানে গাছের পাতা কাটা হোক বা যেটা হোক, সে শুধু পারে, তাছাড়া কারো ক্ষমতা নেই যে ওই গাছে হাত দিয়ে একটা পাতা কাটবে। তো ওই গাছটাই আমাকে বললো কি ইয়ে কর, একে রেখে এখানে রাখা ঠিক হবে না। কখন কি হয় বলা যায় না। কে বলছে আপনাকে? মানে আমার বড় চাচি, মানে যে চাচি মারা গেছে তার বড়। তো আমি ওর কথা মতো, যেহেতু বড় মানুষ বললো রেখে আসতে, আর যেহেতু সমস্যা হয় সেক্ষেত্রে আমি রাখতে গেলাম। বললাম আপনি চলে যান। পরে বলছে তুই রেখে, আমাকে কথা বললো আমার চাচি, তুই রেখে। পরে আমি ভাবছি চলেন রেখে আসি। বলছে না সমস্যা, আমি যাইতে পারবো। তো সরা গাছ থেকে, মানে আমরা যেখানে চারাটা তুলছিলাম ওইখান থেকে প্রায় 15 থেকে 20 হাত দূরে সরা গাছটা। তো আমি দেখছি হেঁটে যাচ্ছে, আমি তাকায় দেখছি আর চারা তুলছি। তো ঠিক সরা গাছের কাছে থেমে গেল। এখন শেষে আমি তাকায় আছি যে সমস্যাটা সরা গাছ। তো ওই গাছের দিকে আমি তাকায় আছি যে ওইখানে যে দাঁড়ায় আছে কি কারণে। হঠাৎ করে দেখছি যে আস্তে আস্তে পাটা উপর দিকে উঠে যাচ্ছে, মানে পায়ের নিচে শূন্য, কোনো মাটি নাই, কিছু নাই, দুই পা একসাথে। হ্যাঁ, দুই পা একসাথে উঠে যাচ্ছে, মানে এক কথায় মারা। হ্যাঁ, দিনের বেলা, দিনের তখন 11:30 থেকে 11টার ভিতরে সকাল। হ্যাঁ, তো দুই পায়ে উঠে যাচ্ছে, মানে মারতে হচ্ছে, ওকে কেউ ইশারা দিচ্ছে তো মারতে, এরকম কোনো ইশারা দিচ্ছিল মারার জন্য, মানে খালি হাতে করছিল। তো প্রায় মাটি থেকে 1 হাতের মতো উঠে গেছে। যখনই দেখছি মানে ওদের সাথে খুব ধস্তে হচ্ছে, ঠিক আমি সেই সময় ওখান থেকে দৌড় দিয়েছি। আমি দৌড় দিয়ে যাইতে 1 হাতের মতো উঠছিল, মানে মাটি থেকে 1 হাতের মতো উঠে গেছে। তো যে আমি যে ছোঁয়া দিয়েছি, আর কিছুক্ষণ পরে হয়তো গেলে উঠে যেত উপরে। তো আমি যেই ছোঁয়া দিয়েছি আর সাথে সাথে মানে ওদেরকে নিচে ছেড়ে দিল। তো নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আমি বললাম যে কী হয়েছে, কয় আমাকে গালাগালি করছে কি কারণে। আমাকে গালাগালি করে, মেয়ে মানুষ আমাকে গালাগালি করবে কি কারণে, আমি এগুলো সহ্য করবো? এ বলে ওইখানে একটা পাশে একটা ডাল ছিল, ডাল দিয়ে মারবে ওদেরকে। আমি পরে বললাম যে কই গালাগালি হচ্ছে, আপনি এটা ভুল শুনছেন, আপনি চলেন। কয় না, আমাকে কেউ বিশ্বাস করে না, আমাকে কেউ বিশ্বাস করে না, আমাকে সবসময় যে যা মনে যার যেটা হয় ওটাই বলে, আমি আজকে শেষ দেখবো। এগুলো মানে ওদের, মানে আমার বাবার রাগ যে ওদেরকে মারবে, কিন্তু এটা তো সম্ভব না, কারণ ওরা তো হাওয়া জাতীয় বা ওদেরকে দেখতে পাচ্ছে না কেউ। পরে আমি যেভাবে নিয়ে গেলাম, নিয়ে যায় রাস্তায় তুলে দিয়ে বললাম আপনি এখন চলে যান। এগুলো চলে আসলাম। আমি চলে আসছি ঠিকই, কিন্তু আমি আড়ালে সাইড কেটে গেছি যে দেখবো যে অরিজিনালি যাচ্ছে কিনা না আমার ব্যাগ আসছে। তো পরে আমি সাইড কেটে একটা গাছের আড়ালে দাঁড়ায় আছি। ঠিক সেই সময় দেখছি একটা বাতা, ওটা নিয়ে আবার তেড়ে আসছে মায়ের ব্যথায়। তো আমি আবার গেলাম, যার পর ভাবছি যে না, এইভাবে কাছে রাখা ঠিক হবে না। শেষ আমি ওটা নিয়ে আমার বাবাকে নিয়ে বাসায় চলে আসছি। বাসায় আসলাম, আসার পরে
মানে মাকে বললাম যে এই ব্যাপার, এটার একটা তো শেষ করতে হবে, না হলে তো সমস্যা। তো আমাদেরকে সময় দিয়েছিল যে এই সমস্যাটা কুরবানি ইচ্ছার সম্ভব নয়, কারণ এই তাবিজটা করতে হলে গরুর যে রক্ত, এই রক্ত দিতে হবে। কিছু কিছু জিনিসের নাম বলছিল, এগুলো আমার বাবা ম্যানেজ করছিল নিজে নিজেই। তো এটা ঈদের দিন সকাল ছাড়া সম্ভব না, আচ্ছা ঈদের দিন সকালে তাবিজটা করে দেবো। তো আমরা সেই দিন অপেক্ষায় ছিলাম, যাক ঘুরতে ঘুরতে আসছিল, আসার পর তাবিজ করে দিয়েছে, কিন্তু প্রথম তাবিজটা নষ্ট হয়েছে, পরে আবার তাবিজ করে দিল। ওই তাবিজটা এখনও ভালো আছে, কিন্তু সমস্যা এখনও হয়, কাছাকাছি না আসতেও সাইড থেকে একটু আভাস দেয়। তো এখনও চলছে, প্রায় 6 থেকে 6.5 বছর হচ্ছে এই ঘটনাটা। তো এভাবে আস্তে আস্তে কন্টিনিউ হয়ে যাচ্ছে, কিন্তু আগের থেকে অনেকটাই কম। আচ্ছা, তো এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ঘটনাটা শুনছিলেন, আসলে অনেক বড় একটা লম্বা একটা ঘটনা। তো আসলে ঘটনাটা কেমন লাগলো, ভালো কি খারাপ, বা এই ধরনের আরো লং ঘটনা আপনারা কি চান না, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আর কথা বাড়াবো না, আমি জাস্ট এখন চলে যাব আমাদের তৃতীয় অতিথির কাছে, শুনবো তার ঘটনা। জাস্ট নাম দেন ঘটনা। আসসালামু আলাইকুম, আমার নাম লিটন, আমি এসেছি বানেশ্বর থেকে। আচ্ছা, এখন আমি আমার যে ঘটনাটি মানে আপনাদের কাছে বলতে যাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনা। তখন আমি হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম, বিড়ালদহ হাফিজিয়া মাদ্রাসা। তো ঘটনাটি হচ্ছে মানে আমার 2-3 বছর, মানে 2 বছরের মতো হবে থাকা। আর এরকম সময় মানে আমরা বন্ধু বান্ধবেরা ফ্রেন্ডশিপ, মানে একই জায়গায় থাকি, রাত্রে একইভাবে সবাই শুয়ে থাকি। তো একদিন মানে আমরা পড়াশোনা করে প্রায় এসার পর 9টা 9:30 বাজে আমরা খাওয়া দাওয়া করার জন্য মানে খাওয়া দাওয়া করেছি, করে বাইরে পেশাব টেশাব করে আমরা মানে শোয়ার যে মানে প্রস্তুতি সেটা করব। এরকম সময় মানে আমরা সবাই ভাবলাম যে চলো একটু বাহিরে ঘুরে আসি, তো বাইরে যাব। এরকম সময় আমরা যাচ্ছি, আর আমার সাথে আমার ওই বন্ধু ছিল। তো দুইজনে যাইতে যাইতে মানে গুনগুন করে আর কি গান গাই, আমরা সিঁড়ি দিয়ে নামছি, মানে উপরতলা থেকে নিচতলায় যাব। যে পীরের মাজার আছে, ওই মাজারে আমরা উপরতলায় থাকি। তো নিচে নামছি, নামার সময় গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছি। তো যা আমরা গেলাম নর্মালিভাবে, পেশাব টেশাব ফিরে আমরা ওজু টুজু করে আবার চলে আসি। তো রাত্রিবেলা হঠাৎ করে মানে আমার এই বন্ধু হাসছে ফিক করে। তো আমরা সবাই বেড ভাবে শুয়ে থাকি, একজনের পর একজন করে। তো ওর সাথে আমার একটা ফুফাতো ভাই ও থাকে। তো ওই বলছে যে এত রাতে হাসছে, কাহিনী কি? তারপরে ওইভাবে কেটে গেল প্রায় 12-1টার দিকে রাত্রি। তখন মানে ও ডাকছে হঠাৎ করে যে সাবুদ্দি ভাই উঠো তো। তো কী হয়েছে রে? পেশাব চাপাইছে, পেশাব করবে সেই কারণে। তো বলছি এত রাত্রে, করছে না যাবো না, মানে অনেক টায়ার্ড, সারাদিন পড়াশোনা করতে হয়। তো বলছে না যাবো না, তুই যা। বলছে না চলো ভাই, খুবই চাপাইছে। বলছে না তুই যা, একাই যা। তো এভাবে কিছুক্ষণ পরে থেমে গেল। যার পর ও মানে ওর একটু চোখ আইটেছে, চোখ খুলে দেখে ওই নাই। তো ভাবছে তো ও তো কোনোদিন মানে এরকম ভাবে যাইতে পারে না, না ওর মানে সাহস নাই ওরকম। হঠাৎ করে চলে গেল, কাহিনী কি? তো পিস মানে কিছুক্ষণ পরে পিসে আসছে, এসে দেখে ও পেশাব পিচ্ছে। তো আমার ওই ইয়ে আছে মানে ট্যাপ আছে, ট্যাপের ওখানে অজু করার মানে উত্তর পাশেই ওখানে টয়লেট আছে। তো টয়লেটে ওই ট্যাপে আমরা গোড়াতে পেশাব করি, আর ওখান থেকে ট্যাপ থেকে পানি এলে আমরা কুলুপ করি। তো ওখানে দুজন ওই পেশাব পিচ্ছে, তখন ওর পেশাব হয়ে গেছে, তখন ইয়ে পেশাব পিচ্ছি। তো একটু দাঁড়ায় থাকার পরে পেশাব টেশাব করে তখন বলছে সাউদি ভাই বলে এদিকে আসো বলে ডাকলো একটু সাইডে ডাকার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ও চলে যাচ্ছে হেঁটে। তো বলছে ওদিক কই যাচ্ছিস, এভাবে ডাকছে, তখন কোনো কথা নাই, চলে যাচ্ছে। যাইতে মানে আমারে ওখানে আবার নতুন করে মানে মার্কেট করবি, তো কোনো মতে খালি ঢালাইটা হয়েছে, লিল্টান ঢালাই রুমের। তো 15 থেকে 20 ফিট হবে।
জানালা মানে মাটি তোলা নাই, শুধু এমনি চাড়িছে। তখন ওই জানালা দিয়ে ওই মানে লাফ দিয়ে ঘরের ভিতর চলে গেছে। তো উনি বলছি কাহিনী কি, ওই ঘরে গেল, নিশ্চয় কোনো ঘটনা হয়েছে এত রাতে। ইয়ে একা একা ভয় করছে যে এত রাতে যদি কিছু ক্ষতি করে। সেভাবে পরে মানে তাও মনে কি সাহস, মানে কিভাবে ওই ইয়াতে মানে লাফ দিয়ে উঠে গেছে, যা সম্ভব না ওটা মই ছাড়া। যা ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর বলছে কি হয়েছে, তোর কি খবর, এরকম মানে ধমকাচ্ছে, আবার ভয়ও করছে যদি কিছু করে। তারপরে কিছুক্ষণ পর মানে ওই হাসতে হাসতে ওর কণ্ঠটা পরিবর্তন হয়ে গেছে, মেয়েলি কণ্ঠ হয়ে গেছে। তখন ও ওর গায়ে হাত দিচ্ছে, তখন বলছে তুই আমার গায়ে হাত দিচ্ছিস কে? তো বলছে কি হয়েছে, তোর গায়ে হাত দিই না আমি? যে না, তুই আমার গায়ে হাত দেবো না, মানে এরকম তর্কতর্কি হয়েছে। তখন ওই ভাবছে যে কাহিনী খারাপ। তো আমারে ওখানে আরও মানে যারা ছিল বড় বড়, ওরা প্রায় 25-27 পারা করে হাফেজ হয়েছে। তো বলছে ঘটনা খারাপ, ওদেরকে ডেকে আনি। তো ওদের কাছে গেছে, যে সবাই হ্যাঁ সিনিয়র যারা ছিল তাদেরকে ডাকলো। ডাকার পর বলছে এরকম কাহিনী হয়েছে। পরে ওরা সবাই আসলো লাইট টাইট নিয়ে খোঁজার জন্যে, কিন্তু খুঁজে কেউ পায় না। যেখানে ছিল হঠাৎ করে গেল, সবাই খোঁজাখুঁজি করার পরে অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টার মধ্যে খুঁজেছে। খোঁজার পরে কোথাও যখন পাইনি, পরে বেলকুনি থেকে একজন দেখছে যে ও মানে আমের গাছ আছে মাজারের ওখানে, মোটামুটি অনেক বড় আমের গাছ আগের। তো ওই গাছেরও ডালে মানে একদম উপর ডালে ওটি বসে আছে, মানে ডাল ঝুঁকাচ্ছে। আর বলছে, আর ওকে ডাকছে আর মানে খোয়া ছুঁড়ে মারছে। তো খোয়া মারার পর এখন বলছে যে আমি এখন এক উড়াইলে চলে যাবো, তোরা কেউ বাঁচাইতে পারবি নি। খোয়া পেলো কোথায়? খোয়া এমনি আপনি কোথায় থেকে চলে আসছে, এটা অবাক সবাই যে ওখানে ওই শূন্যর উপর খোয়া কোথায় পাবে। কিন্তু খোয়া মারছে বেলকনি, মানে বেলকনি গিরিলে যা লাগছে, আবার খোয়া কোনোটা ভিতরে হচ্ছে বেড়ে আসছে। তো পরে ওইরকম ভাবে খোয়া মারার পর তখন বলছে এ তো কাহিনী খুব খারাপ। তখন এরা এদিকে 3 জন ছিল, ওখানে আবার আদায় গাড়ি আছে যে টাকা তুলে। তো ঢাকায় যাওয়ার সময়, ঢাকায় যাবে এরকম মানে একটা ট্রাক ওখানে রাত্রি অনেক রাত হওয়ার জন্য হয়তো খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো 2 জন ড্রাইভার আর হেল্পার, তো ওরা 2 জন ওখানে মানে বসেছিল আদায়কারী পাশেই। তো ওদেরকে ডাকা হলো, আদায়কারী এলো, 3 জন হলো, এদিক থেকে বড় 4-5 জন হলো। হওয়ার পর সবাই মিলে অনেক মানে রিকোয়েস্ট করছে, কোয়াবতি করছে, কিন্তু নামছে না। করছে আজকে একে উড়ে নিয়ে চলে যাব। এরকম ভাবে প্রায় আধা ঘন্টার মতো, প্রায় 2টা-2:30 বেজে গেছে রাত, মানে নামাতেই পারেনি। পরে অনেক কিছু রিকোয়েস্ট করার পর হুজুর ছিল না, না হুজুরে ফোন আবার ছিল, মানে সাইলেন্ট ছিল, ফোন দিতে পারছিল না। কিন্তু হ্যাঁ ঘুমাইছিল, হয়তো পাইনি। কিন্তু মুয়াজ্জিম ছিল, আচ্ছা, এই মাজারের পাশেই বাড়ি। তো মুয়াজ্জিমের ফোন দিয়েছে, মুয়াজ্জিম আইছে। আসার পর দেন মুয়াজ্জিম এলো, পরে সবাই বললো তখনও গাছ থেকে মানে নামছে। তো গাছটা অনেক মোটা গাছ আর অনেক মানে ছায়া গাছের। তো গাছে নামছে, তো গাছের যেখানে হাত রাখছে ওখানে হাত ঠেকছে। আবার গাছের কোনো পাওয়ার নাই, মানে যে পাতানি থাকে ওটাও নাই, চরুজ গাছ, কিন্তু পা রাখছে, পা অটোমেটিক থেকে যাচ্ছে চুম্বকের মতো, মাকড়সার মতো। হ্যাঁ। তো ওইভাবে নামলো, নামার পরে কোনো কথা বলে না আর, মানে সাইলেন্ট মোডে। তখন সবাই ভাবছে যে কি করা যায়, কি কোনো কথাবার্তা না বললে তো ওটা তো আরো ভয়াবহ বেশি হয়। তখন নিয়ে আসলো ভিতরে মাজারের 2য় তলা, মানে উপরতলায়। সবাই অজু টজু করে পবিত্র হয়ে আসলো। আসার পর কোনো কথা বলে না। পরে ওরা ভাবলো যে কিছু একটা করা যায়, তো রাতে তো কিছু করা নাই। পরে যারা হাফেজ মানে প্রায় হওয়ার মধ্যে সিনিয়র যারা, তারা বললো যে সূরা ইয়াসিন পাঠ করে। তো 2 জনকে 2 সাইডে মানে বসাই দিয়ে, মানে ওর 2 হাতের 2কে নিল, মানে বুড়ি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে আছে। যে 2 জন 2 পার হাত ধরে বুড়ি আঙ্গুল ধরে, মানে কেনি আঙ্গুলের চাপ দিয়ে আছে। আর সূরা ইয়াসিন পাঠ করে প্রথমে গায়ে ফু দিল, তাও কিছু বলে না। 2য়বার ফু দিছে, তখন মানে কিছু কথা বলছে, তাও আবল তাবল বলছে, যা বোঝা যাচ্ছে না। তখন ওদের মধ্যে বলছে না, এভাবে হবে না, ওকে সোরা জিনটা পাঠ করে মানে ওকে আগুন ধরে পুড়া ফেল। ও দেখি ওর কি কত ক্ষমতা।
তখন ওই বলে আরেকজন একটা ছেলে রাজু, ওর বাড়ি হচ্ছে নাটোরে। তো বলছে রাজু তুই ইয়াসিন সোরাটা পাঠ করতো, মানে সোরা জিনটা পাঠ করতো। তখন ও বলছে আচ্ছা দেখছি। ও বলে ও মানে আউজবিল্লাহ শুরু করেছে। হ্যাঁ আউজবিল্লাহ বলে বিসমিল্লাহ বলে কবল সোরাতুল জিন বলবে। আর ওরকম সময় ধরেন ওই মানে কোয়াবতি করতে রয়েছে, ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই ছেড়ে দাও, ভাই আমি চলে যাবো ভাই। আচ্ছা। তখন বলছে তুই এতক্ষণ ভর আমাদেরকে খাটাখাটনি করে নিল, আর এখন তুই বলছিস ভুল হয়ে গেছে, আজ তোর কোনো মাপ নাই, মানে এরকম মানে জোর দিয়ে কথা বলছে। আচ্ছা। তখন ও অনেক নার্ভাস হয়ে গেছে, হওয়ার পর বলছে ভাই আমি আর জীবনে কোনোদিন এখানে আসবো না, আমার ভুল হয়ে গেছে। তখন বলছে তুই আর কি জন্য আর গায়ে ভর করছিস, ওটা পরই ছিল। আচ্ছা। তো বলছে যে আমি এই মাজারে সৈয়দ করম আলী শাহর পীর মাজারে আমি যে মানে জিয়ারত করতে আছি মাজার শরীফটা। আচ্ছা। তো ওই সময় ওই আসার সময় গান গাইতে গাইতে আইছিল, যেটা আমি প্রথমে বললাম। বেশ দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো ওই গানটা ওর কানে গেছে এবং ওর প্রার্থনাতে মানে ভুল হয়েছে, হয়তো প্রার্থনা বিঘ্ন ঘটেছে, সেই কারণে ও রাগে গিয়ে মানে ওকে ভর করেছে। আচ্ছা। এবং তার মানে এই এত কিছু। হ্যাঁ এত কিছু হলো। তো ও বলছে যে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, তো আমার সাইড থেকে ওদেরকে সরিয়ে দাও। মানে পিছনে সিনিয়র যারা ছিল সবাই ঘিরে ছিল। আচ্ছা। তো বললো আচ্ছা ঠিক আছে তোরা সাইডে দা। তো বললো আমার যে ওর কেনি লোক ধরেছিল চাপ দিয়ে, বললো ওগুলো সাইডে দাও, মানে দুই হাতে দুই লোক সাইডে দিলে ওর বাইরে আসতে পারবে তাইলে গা। তো ছেড়ে দিল। পরে বলছে তুই যাওয়ার সময় কোনো একটা প্রমাণ রেখে যাবি। তো বললো ওখানে একটা মানে টাঙ্কি ছিল আমারে, তো না পানি না, আমরা যে কাপড় চোপড় রাখি। আচ্ছা। তো বললো ওটা শব্দ করে চলে যাবো। আচ্ছা। তো পরে ছেড়ে দিল, পরে ওটাতে একটা জোরে শব্দ হলো এবং পিছনে যারা ছিল তারা বাইরে চলে গেল। পরে কিছুক্ষণ পরে ওর মানে যাকে ভর করেছিল ওর সেন্স আসছে, আচ্ছা। এসে ও মানে গালাগালি শুরু করে দিয়েছে, যে এত রাত ধরে ওরকম করছে, আর হাত টাত ব্যথা হয়ে গেছে। তো ওদেরকে মানে গালাগালি, পরে ওরা ক্ষিপ্ত হয়ে ওকে কিছু গালাগালি করলো। এবং পরের দিন সকালবেলা সেটা মানে আমরা কিছু জানি না, আমরা ছোট ছিলাম তখন, সে কারণে আমাদেরকে বলেনি তো আমরা যদি ভয় করি, শুধু বড়রা ওই করছে। পরে সকালবেলা হুজুরের মুখ থেকে মানে ওই মুয়াজ্জিমের মুখে, বড় ভাইয়ের মুখে শুনলাম যে এই কাহিনী। পরের দিন আমি আবার মানে ওর কাছে আর কেউ থাকবে না, সবাই ভয় করছে। তো আমি ভাবলাম যে কেউ যখন থাকছে না তখন আমি থাকি, আমি ছোট ছিলাম তখন, তো তখন আমি ওর কাছে থাকবো। তখন মানে আমারও ভয় লাগছে, যদি রাত্রে যদি আবার ভর করে তাহলে কি হবে। তখন ওই বললো যে কোনো সমস্যা নাই, আমার যদি ভয় মানে যদি ভর করে আমি যদি হাসি কিংবা কোনো যদি খারাপ কিছু মানে কিছু মনে হয়, তাহলে তুই আমার চুল এটি ধরবো, মানে মাথার চুল চাপ দিয়ে যত শক্তি থাকে, তাহলে কোনো সমস্যা নেই। বললো যে মানে জিন যদি ভর করে তার যদি মাথার চুল যদি মানে ধরা হয় তাহলে বলে কোনো মানে কিছু করতে পারে না। তো আমার একটা সাহস হলো, তো আমি ওর চুলটা পরের দিন ধরলাম রাত্রে, মানে চুল ধরার জন্য, মানে আমি যদি ভর করে তাহলে ধরবো। তো এভাবে ঘুমাইছিলাম, তো সকালে হলো কিছু মনে হয়নি। তারপরে বড় ভাইরা ওরা ভাবলো যে যদিও কিছু হয়। তো বিড়ালদহ ওখানে একটা মানে কবিরাজ ছিল, সে খুব ভালো কবিরাজ, অনেক দিন আক্কির কবিরাজ। তো ওকে ডাকা হলো, সম্পর্কে ওরে আবার মানে নানা হয় যাকে ভর করেছিল তার। তো সে মানে আসলো ওখানে, সে বিড়ালদহ জি মানে একটা ইয়া আছে, মানে জিনের জি এক রাতে জি একটা মসজিদ করেছে। তো জিনের মসজিদ তো হইলো ওই মানে কবিরা আসলো, আসার পর ওর কাছে একটা লাঠি ছিল। তো লাঠিটা ওই মানে ওখানে রাখলো, মানে ইয়ার সাথে পিলারের সাথে মানে ঠেকা দিয়ে রাখে, আর এক কান ওর মানে এক লাঠি ওর কানে রাখে। দেখে ও কি যেন মানে বলার পর পরে কিছুক্ষণ পরে বললো আমাদেরকে যে এখন আর কোনো সমস্যা হবে না, এখন ঠিক আছে। তো কিছুদিন পরে এই ঘটনা যখন ওই ছেলের মানে বাড়িতে আসে, তোর বাবা মা ওকে মানে ওখান থেকে নিয়ে চলে আসে। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এত কষ্ট করে এখানে এসে ঘটনা বলার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে আগামী সপ্তাহে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসতেই থাকবেন। খোদা হাফেজ।